প্রচুর মেঘ জমেছে, হালকা বাতাস বইছে, মনে হচ্ছে একটু পরেই আকাশ ফেটে পড়বে মুষলধারে বৃষ্টি। মর্গের বারান্দায় দেখেন একটি লাশ পড়ে আছে, চাটাই দিয়ে মোড়া। উনি চিন্তা করলেন যে লাশটি বাইরে কেন, লাশটি ভেতরে নিয়ে রাখি আর দেখি এটা তো মানে কি হয়েছে দেখি আর কি, লাশটি কার। উনি একাই ওই চাটাই সহ লাশ কাঁধে তুলে নিয়ে যায় এবং লাশ কাটা ঘরের ভিতরে লাশটি নিয়ে যান। এর মধ্যে আকাশ বাতাস কাঁপিয়ে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আজ আবার যে ছেলেটি ওনাকে কাজে সহযোগিতা করতো তার নাম হচ্ছে গোপাল, সে আবার আসেনি। উনি একাই, সাধারণত গোপাল আর রতন একসাথেই থাকতো বা একসাথে কাজ করত। যাই হোক, উনি চিন্তা করলেন যে লোকজন তো নেই, ডাক্তার নেই, তো কি করা যায়। তো চিন্তা করলেন যে হয়তো বা ডাক্তার মনে হয় বৃষ্টির কারণে আসতে পারছে না, লাশের কিছু কাজ মানে প্রাথমিক কিছু কাজ আমি সেরে রাখি, ডাক্তার আসলে পরে লাশ কাটা শুরু করব। তো যাই হোক, উনি কাজে নেমে পড়েন। লাশটির চাটাই খুলে যখনই স্ট্রেচারে রেখেছেন তখন উনি দেখেন যেটি একটি মহিলার লাশ এবং গলায় দাগ দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে লোকটি, এই মহিলাটি গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছেন। তো উনি স্ট্রেচার থেকে যেখানে কাটবেন সেখানে যখনই নামাবেন, মানে গায়ে হাত দিয়েছেন নামানোর জন্য, যে একটি বিশেষ জায়গায় তো রাখতে হয় লাশ কাটার জন্য, তখনই মনে হলো কে যেন ওনার মুখে জোরে করে একটি চর মারে। চর খেয়ে ওনার মাথা ঘুরে যায়, মানে এত জোরে চর লেগেছে। তো উনি চর খেয়ে চিন্তা করেন যে কি ব্যাপার, চর দিল কে। উনি দেখেন যে লাশটা যেখানে রাখা ছিল স্ট্রেচারের উপরে তখনও সেভাবেই আছে। উনি ভাবলেন যে অনেক সময় লাশের রগে টান পড়ে, ওই সময়ে অনেক সময় হাত এলোমেলো ছোটাছুটি করে, হয়তো এই কারণেই মুখে আঘাত লেগেছে। উনি যাই হোক, উনি আবার লাশটি ধরে ওই একটা জায়গায় নামানোর চেষ্টা করেন। যখনই আবার হাত দিয়েছেন লাশটির গায়ে, তখন আবার সেই একই ঘটনা, মুখের উপর সজোরে এক চর। এবারের চরে উনি একদম ছিটকে গিয়ে পড়েন দূরে, মানে এত জোরে চর মেরেছেন। উনি মুখ ডলতে ডলতে উঠে দেখেন স্ট্রেচারের উপরে ওই মহিলা বসে আছে এবং অট্ট হাসি দিয়ে বলছে, কি রে, আমার লাশ কাটবি, তোর এত সাহস। এই বিষয়টি দেখার পর আর শোনার পর ওনার আর কিছুই মনে নেই। সকালে ওনাকে যে ছেলেটা সাহায্য করে কাজে, গোপাল নামে, সেই ছেলে অজ্ঞান অবস্থায় লাশ কাটা ঘরের ভেতর থেকে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। টানা 1 সপ্তাহেরও বেশি সময় রতন কুমারের জ্বর থাকে আর 2 গাল ফুলে মানে গোল হয়ে গেছে। ওনার মুখ লম্বা ছিল কিন্তু ফুলে মনে হচ্ছে একদম তালের মতো গোল হয়ে গেছে বা কুমড়োর মতো গোল হয়ে গেছে, মানে এতটা ফুলে গিয়েছিল। মুখের উপর 5 আঙ্গুলের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল। এই ধরনের ঘটনা কখনোই ওনার সাথে ঘটেনি দীর্ঘ লাশ কাটার এই অভিজ্ঞতার জীবনে। যাই হোক, তবে অবাক করা বিষয় হলো ওনাকে সহযোগী ছেলেটা এবং সবাই বলে ওই রাতে নাকি কোনো লাশই আসে নাই লাশ কাটা ঘরে। আর লাশ আসলে বারান্দায় কেন রাখবে, ভিতরে তালা মেরে রাখবে। আর সকালে শুধু ওই রতন কুমারকেই পড়ে থাকতে দেখেছে লাশ কাটা ঘরের মধ্যে, সেখানে কোনো লাশ ছিল না। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স। এরপর থেকে শুরু হয় তার জীবনের দুর্বিষহ একটি অধ্যায়। উনি একদিন রাতে ঘুমিয়ে আছেন, তখন ওই জ্বর ভালো হয়ে গেছে, মুখও স্বাভাবিক হয়ে গেছে। তখন দেখেন ওনার যে রুমে, মানে এই ঘটনার অল্প কয়েকদিন পরে, তখনও শীতকাল চলছে আর কি, তখন তো ফ্যান চলছিল না ঘরের মধ্যে, ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে একজন মহিলা ঝুলে আছে, ঘরের ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে।
আর ওনার মুখ দিয়ে টপ টপ করে রক্ত বের হচ্ছে এবং তার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। উনি চিৎকার করে উঠে বসেন। ওনার পাশে ওনার স্ত্রী শুয়েছিল, তার ঘুম ভেঙে যায়, ওনার বাচ্চাও ছিল। ওনার স্ত্রী উঠে বলে কি হয়েছে, উনি বলেন যে উনি এই জিনিস দেখেছেন। তখন দেখা যায় ঘরে তো কিছুই দেখা যায় না, স্বাভাবিক সবকিছুই। তারপরে আবার সবাই ঘুমিয়ে পড়ে। এরপরে আরেক দিন আরেকটি ঘটনা ঘটে। এটা দিনের বেলা ঘটেছে। দিনের বেলা উনি একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে আছেন, ঘরের জানালা খোলা ছিল। উনি জানালার দিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি দেখেন ওই যে যেই লাশটি, যেই মহিলাটি, ওই মহিলাটি জানালার পাশে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে আছে। প্রিয় লিসেনার্স, শুধু যে রাতের বেলায় উনি ওই মহিলাটিকে মাঝে মাঝে দেখতেন তা না, দিনের বেলা উনি দেখা শুরু করতেন। বা উনি যখন দিনের বেলা এইসব বিষয় দেখা শুরু করলেন, তখন ওনার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। উনি পাগলের মতো হয়ে যান। উনি ওনার ঘর থেকে বের হতেন না। উনি নাকি ঘর থেকে বের হলে ওই মহিলাকে দেখতেন। আর রাতের বেলাও লাইট জ্বালিয়ে ঘুমাতে হতো, কারণ অন্ধকার হলেই নাকি ওই মহিলাকে দেখা যেত। তো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হলো, সবাই ওনাকে রতন পাগল বলে ডাকা শুরু করেন। এবং উনি ওনার যেই জায়গা, যেই পট্টিতে উনি থাকতেন এবং আশেপাশে যারা ওনাকে চিনতেন, সবাই ওনাকে দেখে হাসাহাসি করতো, বলতো লাশের চর খেয়ে উনি পাগল হয়ে গেছে। তো ওনার কষ্টটা অনেকেই বুঝতে পারতো না, ওনার পরিবারের লোক ছাড়া। সবাই ওনাকে নিয়ে ঠাট্টা মস্করা এগুলো করতো আর কি। এরপর ওনার পরিবার অনেক ডাক্তার, কবিরাজ, হুজুর এনাদেরকে দেখিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছিল না। তারপরেও একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। উনি বেশ কিছু কাজ দেন যে এই কাজগুলো তাকে করতে হবে, এবং উনি কিছু ঝাড়ফুঁক করে দেন। আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে যান। এরপর থেকে উনি এই লাশ কাটার কাজ ছেড়ে দেন, রিক্সা চালানো শুরু করেন। ওনার পরিবারের ওনার বংশের অন্যরা এখনো লাশ কাটছে, কিন্তু উনি রিক্সা চালান। উনি আর লাশ কাটা ঘরের কাছেই যান না। তো এটি ছিল প্রিয় লিসেনার্স ঘটনা। এটি একটি সত্য ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ঘটনাটি যিনি পাঠিয়েছেন রাখি আক্তার আপু, উনি যেহেতু অনেক দূরে কানাডাতে থাকেন, তো উনি বাংলাদেশে থাকা অবস্থায় এই ঘটনাটি উনি শুনেছিলেন এবং যেটি তিনি আমাদেরকে বলেছেন। অনেক ধন্যবাদ আপুকে। আশা করছি আপনার মাধ্যমে আরো অনেক ঘটনা আমরা পাবো, এবং কানাডাতে ঘটে যাওয়া অনেক সত্য ভয়ের ঘটনা উনি আমাদেরকে পাঠাবেন বলে আশা করছি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। হ্যালোইন স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যালোইনে কি হয়? হ্যালোইনে আমরা দেখতে পাই যে ওই পশ্চিমা দেশগুলিতে এই রাতে বিভিন্ন মানুষ বিভিন্ন সাজ পোশাকে নিজেদেরকে সজ্জিত করে বিভিন্ন ধরনের মুখোশ পরে রাস্তায় বের হয়। বাচ্চারা বিভিন্ন ধরনের সাজ পোশাকেও বের হয়, বিভিন্ন বাড়িতে যায়, তাদেরকে গিফট দিতে হয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু সেখানে হয়ে থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে যদিও সেটি নতুন, তবে রাসেল ভাইয়ের কল্যাণে আমরা হ্যালোইন সম্পর্কে জানতে পেরেছি। আগে কিন্তু আমরা এতটা জানতাম না, যদিও বা পশ্চিমা দেশে এটি অনেক পুরাতন একটি বিষয়। যাই হোক, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটির সময়কাল 1995 সালের দিকে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম সোহাগ। আর ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তিনি আমার বন্ধু, তিনি বর্তমানে আমেরিকাতে রয়েছেন। তার নাম হচ্ছে রোহান। রোহানের বাড়ি সিলেটের মজুমদার পাড়া। আর এই যে সোহাগ, এই সোহাগের বাড়িও সিলেটের মজুমদার পাড়ায়, যার কারণে রোহান এই ঘটনা সম্পর্কে অবগত। ওর কাছ থেকেই ঘটনাটি পাওয়া। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। 1995 সালের দিকে সোহাগের বয়স ছিল 12 কি 13 বছর। তখন সোহাগ সিলেট জেলা স্কুলে ক্লাস 6 এর স্টুডেন্ট ছিল।
সময়টি আনুমানিক ফেব্রুয়ারি কি মার্চ মাস 1995 সালের এরকম একটি সময়। সোহাগ তার পিতামাতার সাথে বাজারে যায়। তো এরকম যেতে মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে কিনতে হঠাৎ করে সোহাগের একটি মুখোশের দিকে নজর পড়ে। মুখোশটি ছিল একটি বাঘের মুখোশ। 90-এর দশকে প্লাস্টিকের এক ধরনের বাঘের মুখোশ পাওয়া যেত। আমার ধারণা সেটি ওইটাই ছিল, কারণ ছোটবেলায় আমরা এই ধরনের মুখোশ দেখেছি। তো সত্যি ওটা বাঘের মুখোশই ছিল। মুখোশটি দেখে তার ভালো লাগে, পিতামাতার কাছে আবদার করে মুখোশটি কিনে দিতে হবে। পিতামাতা তাকে কিনে দেয়। মুখোশ নিয়ে বাসায় আসার পর সোহাগ পরিবারের অন্য সদস্যদেরকে ভয় দেখাচ্ছে। সকলে ভয় পাচ্ছে, মজাও পাচ্ছে, সোহাগও মজা পাচ্ছে। সোহাগের মনে হয় যে আগামীকাল এই মুখোশটি স্কুলে নিয়ে গেলে কেমন হয়, তাহলে আমি বন্ধুদের সাথে মজা করতে পারবো, ওদেরকে ভয় দেখাতে পারবো। এই চিন্তা করে সোহাগ রাতের বেলায় তার স্কুল ব্যাগের মধ্যে মুখোশটি ভরে রাখে, যাতে করে সকালবেলা নিতে ভুল না হয়। স্কুলে গিয়ে ক্লাসের অবসরে সোহাগ তার বন্ধুদের সাথে মুখোশ নিয়ে মজা করছিল, তাদেরকে ভয় দেখাচ্ছিল। সোহাগের কাছ থেকেও মুখোশ নিয়ে অন্য বন্ধুরা অন্যদেরকে আবার ভয় দেখাচ্ছিল, তারা মজা করছিল। বেশ হাসি ঠাট্টা, একটা মজা ভয় এর মধ্যে তারা ওই সময় ছিল। এর মধ্যে একটি ছেলে ছিল, তার নাম ছিল বাবুল, যে ছিল সোহাগেরই ক্লাসমেট। বাবুল খুব সহজ সরল হাবাগোবা টাইপের একটি ছেলে ছিল। সে অন্য বন্ধুদের সাথে খুব একটি খুব দরকার ছাড়া কথা বলতো না, মিশতো কম, ও একটু রিজার্ভ থাকতে পছন্দ করত। টিফিন পিরিয়ডে সোহাগ চিন্তা করে যে বাবুলকে একটু ভয় দেখাবো, ওর সাথে মজা করি। বাবুল কোথায়? বাবুলকে খুঁজতে খুঁজতে পাওয়া যায় বাবুল ক্লাসরুমের মধ্যেই বসে আছে, একা একা বসে আছে। ও বেঞ্চের উপর মাথা দিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে, মানে একটু ঝিমুচ্ছে আর কি। তখন সোহাগ চিন্তা করে পেছন থেকে পা টিপে 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 সামনে যাব, সামনে গিয়ে বাবুলকে ভয় দেখাবো, এই চিন্তা করছে। ওদিকে অন্য বন্ধুরা কিন্তু মাঠে খেলছে, ক্লাসে অন্য কেউ ছিল না, মানে তখনও কিন্তু টিফিন পিরিয়ড শেষ হয়নি। সোহাগ পা টিপে টিপে বাবুলের দিকে পেছন দিক থেকে যাচ্ছে। সামনের দিক থেকে গেলে ও যদি সামনে থেকে দেখে ফেলে তাহলে হয়তো অতটা ভয় পাবে না, এই চিন্তা করেছে আর কি। তো সোহাগ যখন আস্তে আস্তে বাবুলের একদম কাছে চলে গেছে, ওর উদ্দেশ্য ছিল যে বাবুলের কানের কাছে গিয়ে হালুম করে একটা শব্দ করে উঠবে, বাবুল চমকে উঠবে, চমকে উঠে বাঘের মুখোশ দেখে ও ভয় পাবে, এমনটাই পরিকল্পনা ছিল সোহাগের। যখন সোহাগ বাবুলের কাছে গিয়েছে, কিন্তু সে ওই হালুম শব্দ করার আগেই বাবুলের ওই তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যায় কোনো কারণে। বাবুল মাথা তুলে উঠে বসে আর কি। উঠে বসে যখনই সে সোহাগের দিকে তাকিয়েছে, সোহাগ প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠে, চিৎকার করে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। ওদিকে বাবুল বলে, কিরে সোহাগ, কি হলো কি হলো, তুই দৌড়াচ্ছিস কেন? সোহাগ এক দৌড়ে বাইরে চলে যায়। বাইরে গিয়ে অন্য বন্ধুদেরকে বলে যে বাবুলের মাথা নেকড়ের মতো হয়ে গেছে। তার মানে হচ্ছে সোহাগ যখন বাবুলকে ভয় দেখাতে এসেছিল, তখন সোহাগ দেখছে বাবুলের মাথা একটি ভয়ানক নেকড়ের মতো হয়ে গেছে। ওই দৃশ্য দেখে সোহাগ মারাত্মক ভয় পেয়েছিল এবং এই কারণে সে দৌড়ে চলে যাচ্ছিল। কিন্তু বাবুল কিন্তু কিছুই বুঝতে পারছে না যে সোহাগ কেন তাকে দেখে ভয় পেল। একথা শুনে অন্য বন্ধুরা ক্লাসরুমে চলে আসে, এসে দেখে সবকিছু স্বাভাবিক, বাবুলের মাথা বাবুলের মতোই রয়েছে। তখন অন্য বন্ধুরা বলে, বাবুল মনে হয় আরো একটি মুখোশ নিয়ে এসেছে, এটা কাউকে দেখায়নি। তখন সকলে বলে, কিরে বাবুল, তোর মুখোশ কই? তখন বাবুল বলে, মুখোশ আমি কোথায় বাবা, আমার তো কোনো মুখোশ নেই। তখন বলে যে নিশ্চয়ই তোর কাছে আসে, না হলে সোহাগ তোকে দেখে ভয় পেল কেন? নিশ্চয়ই তুই মুখোশ পরে বসেছিলি সোহাগকে ভয় দেখানোর জন্য, সোহাগ সবাইকে ভয় দেখাচ্ছিল, এটা তুই দেখেছিস, এই জন্য তুই মুখোশ পরে বসেছিলি। সে বলে, আমার কাছে কোনো মুখোশ নেই। তখন বন্ধুরা কৌতূহলী হয়ে তার ব্যাগ এগুলো চেক করে, কিন্তু চেক করে কিচ্ছু খুঁজে পায় না। তখন অন্য বন্ধুরা খুব হাসি তামাশা করে সোহাগকে, তুই আমাদের সকলকে ভয় দেখালি, তুই নিজেই মিছিমিছি ভয় পেয়ে বসে আছিস। বাবুলের
তো কোনো মুখোশই নেই, তুই কি দেখলি, এগুলো বলছে। যাই হোক, বিষয়টি আসলে ভয়, হাসি তামাশা এর মধ্য দিয়ে ওখানেই শেষ হয়ে যায়। বিষয়টি কিন্তু আর ওই টিচারদের পর্যন্ত গড়ায়নি, বিষয়টা এখানেই শেষ। কিন্তু এটি ছিল আমাদের আজকের ঘটনার শুরু মাত্র। ওই রাতে সোহাগ ভয়ানক একটি স্বপ্ন দেখে। সোহাগ স্বপ্ন দেখে একটি বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারার একটি নেকড়ে বাঘ সোহাগের দিকে তেড়ে আসছে এবং তেড়ে এসে সোহাগের ডান হাতে সজোরে একটি কামড় বসিয়ে দিয়েছে। স্বপ্নের মধ্যে নেকড়ে বাঘের এই আক্রমণে সোহাগ চিৎকার করে ওঠে এবং কান্নাকারি শুরু করে ঘুমের মধ্যেই। সোহাগের পাশেই তার বড় ভাই